বন্ধুরা, আগের দিন আমরা মেজারমেন্ট এবং ইউনিট এই চ্যাপ্টারটি শুরু করেছিলাম। তাই তো? বাংলায় বললে পরিমাপ এবং একক, এই চ্যাপ্টারটি আমরা শুরু করেছিলাম। তো আগের দিন আমরা দেখেছিলাম রাশি কাকে বলে। রাশি রাশি আমরা দেখেছিলাম রাশিকে দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ভেক্টর রাশি, আর একটি স্কেলার রাশি। তাই তো? তো ভেক্টর রাশি কি না, যার মান এবং দিক দুটোই আছে, আর স্কেলার রাশি শুধু মান আছে। তো এই স্কেলার, এবার রাশি কাকে বলে? যে কোনো কোয়ান্টিটি যেটাকে আমরা মেজার করতে পারি সেটাই রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, বেগ ইত্যাদি। তো মেজার করার সুবিধার্থে আমরা কি না একক ডিফাইন করেছি। একক কাকে বলে সেটা আমরা আগের দিন বলেছি, আজকে আর বলবো না এর জন্য। তো একক আমরা দেখেছিলাম, একক প্রথমে অনেকগুলি ভাগ আছে। একটু হচ্ছে মৌলিক একক, যেগুলি মূল একক, যেগুলো দিয়ে লব্ধ একক বা অন্য সমস্ত বাকি একক বানানো সম্ভব। মৌলিক একক, 7টি মৌলিক একক আমরা দেখেছিলাম আছে। একটি কি? দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, আলোর তীব্রতা, তারপর কটি হলো? 5টি। আর বস্তুর মোল, পরিমাণ, আর তড়িৎ প্রবাহ মাত্রা। এই তো দৈর্ঘ্য, আচ্ছা এসআই আমরা এই দৈর্ঘ্যের যে বিভিন্ন দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, উষ্ণতার একক, এগুলো যে একক, বিভিন্ন একক প্রচলিত আছে। তার মধ্যে এসআই এককটাই আমরা আগের দিন পড়েছিলাম যে বিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য। তো এসআই এককে দৈর্ঘ্যের একক কি? কেজি, মিটার। ভরের একক কেজি, সময় সেকেন্ড, উষ্ণতা কেলভিন, আলোর তীব্রতা কি? ক্যান্ডেলা, সিডি দিয়ে ডিফাইন করা হয়। বস্তুর মোল পরিমাণ মোল, আর তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, যেটাকে এ দিয়ে ডিফাইন করা হয়। তাই তো? আচ্ছা, তো যে কোনো লব্ধ একক এই সমস্ত মৌলিক এককগুলোর কম্বিনেশনে তৈরি। যেমন আমরা একটা এক্সাম্পল আগের দিন নিয়েছিলাম, সেটি কি না বেগ। বেগ সমান সমান কি না বস্তুর অতিক্রান্ত দূরত্ব। তাহলে কি হবে? দৈর্ঘ্যের ইউনিট, দৈর্ঘ্যের একক। বা আমি আগে যদি লিখে নিই, তাহলে বেগ সমান সমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই যে সময়টি লেগেছে। তাহলে কি হবে? প্রথমে দৈর্ঘ্যের একক, আর তারপর সময়ের একক। তাহলে আমরা দেখলাম যে বেগের একক গঠিত হচ্ছে দৈর্ঘ্য এবং সময়ের এককের কম্বিনেশন। এইরকম সমস্ত লব্ধ একক, লব্ধ রাশির একক কিন্তু এই মৌলিক এককের, বিভিন্ন মৌলিক এককের কম্বিনেশন তৈরি হয়।
ওকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা পরবর্তীকালে আমাদের মাত্রা বুঝতে খুব সাহায্য করবে। অতএব এটা আমাদের মনে রাখতে হবে। তো কিছু একক আছে যেগুলোর কিন্তু কোনো মাত্রা হয় না। সেগুলো যেগুলো কোনো একক হয় না। সেগুলোকে আমরা বলবো একক বিহীন রাশি। তো একক বিহীন রাশির আমরা একটা উদাহরণ আগের দিন দিয়েছিলাম। একক বিহীন রাশির উদাহরণ আমরা আগের দিন কি দিয়েছিলাম না? আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব কি? না, আপেক্ষিক গুরুত্ব হলো জলের আপেক্ষিক গুরুত্ব হলো বস্তুর, যে বস্তুটি নিয়েছি তার ঘনত্ব বাই জলের ঘনত্ব। তাহলে আমরা দেখছি কিন্তু ওপরেও কিন্তু আমাদের ঘনত্বের একক, আর নিচেও কিন্তু আমাদের ঘনত্বের একক। অতএব কি হবে? দুটি একক ক্যান্সেল আউট করে যাবে। অতএব আমাদের আপেক্ষিক গুরুত্বের কিন্তু কোনো একক নেই। অতএব আপেক্ষিক গুরুত্ব একটি একক বিহীন রাশি। তো এইরকম আরো দুটি রাশি আছে। একটি হলো সরল কোণ থিটা। যদি এইটি এস হয়, এটি আর হয়, আমরা আগের দিন দেখেছিলাম যদি থিটা খুব ছোট হয় তাহলে এস বাই আর। অতএব এটিও একটি দৈর্ঘ্যের ইউনিট, এটিও একটি দৈর্ঘ্যের ইউনিট। অতএব এর কোনো একক থাকা উচিত ছিল না, কিন্তু আমরা এটা একটা একক দিই সুবিধার জন্য। তো এককটা কি না? রেডিয়ান। আর যদি মনে করো এইটি দৈর্ঘ্য নামে একটি এরিয়া হতো, তাহলে এইরকম ও পয়েন্টে এটিও একটি কোণ উৎপন্ন করতে পারত, তাই তো? ও পয়েন্টে যার এরিয়া যদি এ হয় আর এই দূরত্বটা যদি আর হয়, তাহলে এই কোণটাকে বলা হতো সলিড অ্যাঙ্গেল। তো এই সলিড অ্যাঙ্গেল ওই এই ওমেগা, বড় হাতের ওমেগা সাইন দিয়ে যদি আমরা ডিফাইন করি, তাহলে সেই ওমেগা সমান সমান আমরা দেখব আর এ বাই আর স্কয়ার। এরিয়া, তো এরিয়ার ইউনিটই কিন্তু দৈর্ঘ্যের স্কয়ারের ইউনিট। আবার এই আর স্কয়ার, অতএব নিচেও কিন্তু দৈর্ঘ্যের স্কয়ারের ইউনিট। অতএব এটিও কিন্তু ইউনিটলেস হওয়া উচিত ছিল, কিন্তু আমরা এটার একটা ইউনিট দিই। এইটার ইউনিট রেডিয়ান আর এটার ইউনিট হচ্ছে স্টেরাডিয়ান। ওকে, এই ছিল আমাদের আগের দিনের ক্লাস। তো আজকে আমরা দেখলাম যে মেজারমেন্ট করার জন্য কি হয়েছে না, একক ডিফাইন করা হয়েছে, একক, মৌলিক একক, লব্ধ একক ইত্যাদি। কিন্তু তো আমরা কোনো কিছুর মেজারমেন্ট কিভাবে করি? কোনো একটি যন্ত্রের দ্বারা। যেমন মনে করো এই খাতার উপরে যদি এই দাগটা থাকে, তো এই দাগটি আমরা কি দিয়ে মাপবো? স্কেল দিয়ে মাপবো। তো এই মেজারমেন্টের কিন্তু আমাদের একটা এরর, একটা ভুল, একটা ত্রুটি থাকতে পারে। যে কোনো মেজারমেন্টে কিন্তু কোনো মেজারমেন্টই কিন্তু অ্যাকিউরেট নয়। সময়ের মেজারমেন্ট, দৈর্ঘ্যের মেজারমেন্ট বা যেই কোনো মেজারমেন্ট কেউ করুক, সেটি কিন্তু সম্পূর্ণ অ্যাকিউরেট কখনোই সম্ভব না। খুব 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 অ্যাকিউরেট হতে পারে কোনো একটি মেজারমেন্ট, মানে খুবই অ্যাকচুয়াল যে সঠিক ভ্যালু তার খুব কাছাকাছি তুমি তোমার যে মেজারমেন্টটা হলো সেটা হতে পারে, কিন্তু তবুও কিছু না কিছু এরর, ভুল কিন্তু সেটার মধ্যে থেকে যাবে। তো আমরা আজ পড়ব সেই মেজারমেন্টের ত্রুটি সম্পর্কে। তো গণনার ত্রুটি, গণনা নয়, পরিমাপের ত্রুটি। বা মেজারমেন্ট এরর। তো মেজারমেন্ট এরর কাকে বলে? আমি তো সেটা বললাম যে যে কোনো পরিমাপের
সঙ্গে জড়িত ত্রুটিকে পরিমাপের ত্রুটি বলে। ওই পরিমাপের ত্রুটি বলে, ওই পরিমাপের ত্রুটি বলে। ওকে, তো এই ত্রুটির মধ্যে দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। ওকে, সেগুলো হচ্ছে, একটিকে বলবো আমরা অ্যাকিউরেসি বা সঠিকতা, মেজারমেন্টের সঠিকতা, মেজারমেন্টের অ্যাকিউরেসি, মেজারমেন্টের সঠিকতা বা অ্যাকিউরেসি। তো অ্যাকিউরেসি কাকে বলে? মনে করো আমাদের কোনো যে রাশিটি আমরা মেজার করছি তার একটি সঠিক ভ্যালু আছে। মনে করো এই যে আমি আগে এই যে দাগটি দিয়েছিলাম, এই দাগটি মনে করো 5 সেন্টিমিটার। তো কিন্তু তুমি মনে করো মেজার করলে 5 পয়েন্ট, মনে করো তুমি মেজার করলে 5.2 সেন্টিমিটার। তাহলে তোমার এটা কি হলো? সঠিকতা হচ্ছে কতটা তোমার মেজার্ড ভ্যালু কতটা অ্যাকচুয়াল ভ্যালুর কাছে, বা কতটা এর ত্রুটি কি, কতটা ডিফার করছে, কতটা ভুল। অতএব কতটুকু ভুল? 0.2। তাহলে এইটা হচ্ছে তোমার মেজারমেন্টের সঠিকতা বা অ্যাকিউরেসি। আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমার যে তুমি যে মেজারমেন্ট করলে তার যথার্থতা, তার প্রিসিশন, যথার্থতা বা প্রিসিশন অফ দ্য মেজারমেন্ট। তো প্রিসিশনটা কিসের উপর ডিপেন্ড করবে? তোমার যন্ত্রের উপর ডিপেন্ড করবে, বা আরো বিভিন্ন তোমার যে পদ্ধতি, মেজারমেন্টের যে পদ্ধতি তুমি গ্রহণ করেছো তার উপর ডিপেন্ড করবে। মনে করো তুমি এই দাগটি তুমি মাপার জন্য একটি স্কেল নিলে, যে স্কেলটার সর্বনিম্ন মান হচ্ছে, সর্বনিম্ন যে মেজারমেন্টের স্টেপ সেটি হচ্ছে 0.1 সেন্টিমিটার। কোনগুলি? যেমন ধরো মনে করো এই যে দাগগুলি থাকে, এই দাগগুলির মধ্যে গ্যাপ হচ্ছে 0.1 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে এইটুকুই তুমি সর্বনিম্ন কিন্তু মেজার করতে পারবে, তাই না? আচ্ছা, তোমার যদি মনে করো এই স্কেলের এই দুটি দাগের মাঝখানে কোনো একটি দৈর্ঘ্য এসে পড়ে যেটা তুমি মেজার করতে চাও, সেটা তুমি মেজার করতে পারবে না। অতএব তোমার এই যন্ত্রের একটি সীমাবদ্ধতা আছে। তো সেই সীমাবদ্ধতাটা কোনটা? 0.1 সেন্টিমিটার, তাই তো? তো এইটাকে বলা হয় প্রিসিশন অফ ইউর মেজারমেন্ট। তো তুমি যে মেজারমেন্টটা করলে তুমি বলবে যে আমার যে মেজারমেন্ট তার প্রিসিশন হচ্ছে, তার যথার্থতা হচ্ছে 0.1 সেন্টিমিটার, মানে 0.1 সেন্টিমিটার আমার এদিক ওদিক হতে পারে কোনো একটা মেজারমেন্ট। তো তুমি মনে করো এইটা দিয়ে মেজার করলে, মনে করো তুমি কি বলবে? মনে করো 5.2 মেজার করলে তুমি কিন্তু তখন লিখবে আমার মেজারমেন্ট কিন্তু এরকম হতে পারে, প্লাস মাইনাস 0.1 হতে পারে, তাই না? তার মানে কারণ এদিক ওদিকে আমার 0.1 সেন্টিমিটার এদিক ওদিক হতে পারে। তো এটাকে বলা হয়, এই জিনিসটাকে বলা হয় যথার্থতা বা প্রিসিশন। তোমার আচ্ছা, শুধুমাত্র কিন্তু এটি তোমার যন্ত্রের উপরে ডিপেন্ডেন্ট না, তোমার যে সম্পূর্ণ পদ্ধতি সেটার উপর ডিপেন্ডেন্ট। কিন্তু তুমি শুধুমাত্র এই স্কেলটাকেই আমাদের সবসময় ধরে নিলে চলবে না। তো আমি শুধুমাত্র একটা উদাহরণের জন্য স্কেলের ছবিটা আঁকলাম, বা স্কেল একটা এক্সাম্পল হিসেবে নিলাম। কিন্তু এরকম কিন্তু অনেক রকম খুব ভালো পদ্ধতি হতে পারে যার মাধ্যমে তোমার অ্যাকিউরেসি খুব ভালো হতে পারে। ওকে, তো আমরা জানলাম যে সঠিকতা বা অ্যাকিউরেসি কোন একটা মেজারমেন্টের, এবং যথার্থতা বা প্রিসিশন অফ দ্য মেজারমেন্ট। তো আচ্ছা, মনে করো, আচ্ছা আমি একটা এক্সাম্পল নিই। মনে করো এই যে দাগটি আছে, দাগটি আমরা কি বলেছিলাম যে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, কিন্তু তুমি একটা স্কেল নিলে, দুটো স্কেল নিলে। ওকে, প্রথমে এ যার অ্যাকিউরেসি হচ্ছে 0.1 সেন্টিমিটার, আর বি আর একটা নিলে যার 0.01 সেন্টিমিটার। ওকে, কিন্তু তুমি এইটা দিয়ে মেজার করলে, মনে করো 5.2, আর এটা দিয়ে মেজার করলে তুমি 5.3
2। তাহলে তুমি বলো তো কোনটার প্রিসিশন বেশি? প্রিসিশন কিন্তু এটারই বেশি, এই মেজারমেন্টের প্রিসিশন কিন্তু বেশি। কিন্তু অ্যাকুরেসি কোনটার বেশি? অ্যাকুরেসি এটার বেশি, কারণ এটা সঠিক ভ্যালুর বেশি কাছে। ওকে ওকে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো একটি মেজারমেন্ট কতটা তুমি নির্ভরযোগ্য সেটা কিন্তু তার প্রিসিশনের উপর ডিপেন্ড করে, কারণ অ্যাকচুয়াল ভ্যালু সবসময় জানা থাকে না। ওকে, আমি শুধুমাত্র একটা এক্সাম্পল দিলাম, এটা সাধারণত হয় না। সাধারণত এইটার ক্ষেত্রেই আমাদের আমরা দেখবো যে মেজারমেন্ট আরো বেশি ক্লোজ হয়েছে অ্যাকুরেট ভ্যালু। কিন্তু আমি শুধুমাত্র একটা এক্সাম্পলের জন্য এটা তুলে ধরলাম। যে 0.01 সেন্টিমিটার একটা একটা স্কেলের অ্যাকুরেসি সেটা মেজার করেছে 5.32, কিন্তু সাধারণত সেটা উল্টো হয়। সাধারণত এটাই অ্যাকচুয়াল ভ্যালুর বেশি কাছে থাকে। ওকে, ততই আমরা সঠিকতা আর যথার্থতা সম্পর্কে সম্পূর্ণ আশা করি আমাদের কনসেপ্ট ক্লিয়ার। তো এরপরে আমরা দেখব যে ত্রুটি কিন্তু কিছু প্রকারভেদ আছে। ত্রুটি, এই পরিমাপের ত্রুটি, এটিকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় পদ্ধতিগত ত্রুটি, বা ইংরেজিতে সিস্টেমেটিক এরর। তারপর একটা হচ্ছে র্যান্ডম এরর, আর একটা হচ্ছে লিস্ট কাউন্ট। বাংলায় এটা হচ্ছে বলবো সর্বনিম্ন গণনা ত্রুটি। সর্বনিম্ন গণনা ত্রুটি। তো সবার প্রথমে পদ্ধতিগত ত্রুটি বা সিস্টেমেটিক এরর। সিস্টেমেটিক এরর কিনা তোমার যে মেজারমেন্টের পদ্ধতি, যে প্রসেস তুমি নিয়েছো, বা যে মেজার করছে তার কোনো সিস্টেমেটিক কোনো ভুল সে দিচ্ছে নাকি। সিস্টেমেটিক কি না, তার কিন্তু একটা পার্টিকুলার ডিরেকশন থাকবে। সে সবসময়ই হয়তো যে অ্যাকচুয়াল ভ্যালু তার থেকে কিছুটা বেশি মেজার করবে, এইরকম। সেটা তুমি জানতে পারো আগে থেকে যে কোন দিকে হবে। যে সাধারণত মনে করো তুমি একটা লেন্থ মেজার করলে 5 সেন্টিমিটার, তাহলে সেই মেজারমেন্টে তুমি দেখলে যে অ্যাকচুয়াল তুমি জানো যে এটার মধ্যে একটা পদ্ধতিগত ভুল আছে, সেটা 0.1 সেন্টিমিটার। তাহলে কিন্তু তুমি সেই 0.1 সেন্টিমিটার বাদ দিয়ে আমি বলবো যে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 4.9 সেন্টিমিটার, তাই তো? তো এইগুলোকে বলে পদ্ধতিগত ত্রুটি, যেটা সাধারণত একটা পার্টিকুলার বায়াসড থাকে, এবং সেটা তুমি জানতেও পারো নাও জানতে পারো, কিন্তু তার ডিরেকশন থাকবে একটা, হয় পজিটিভ থাকবে না হয় তার নেগেটিভ থাকবে। ওকে, আর র্যান্ডম এরর কি? আচ্ছা, র্যান্ডম এরর আমি পরে আসছি। তাহলে পদ্ধতিগত যে ত্রুটি, সেগুলোর কিছু কিছু রিজন থাকতে পারে। তো পদ্ধতিগত ত্রুটির পদ্ধতিগত ত্রুটি এটি কিন্তু আমাদের আসতে পারে ইনস্ট্রুমেন্টাল এরর। ইনস্ট্রুমেন্টাল এরর মানে যে ইনস্ট্রুমেন্টটা আমরা ইউজ করছি, ইনস্ট্রুমেন্টাল এরর। তো ইনস্ট্রুমেন্টাল এরর কি না, মনে করো আমি যে স্কেলটা নিয়েছি, তার স্কেলের একটা, প্রথমেই মনে করো এই স্কেলটা আমি যদি ছবিতে আঁকি, মনে করো এই দাগগুলি সম্পূর্ণ সমান দূরত্বে থাকা উচিত। কিন্তু মনে করো একটি দাগ মধ্যে গ্যাপটা একটু বেশি, তাহলে কি এটা একটা এরর? তো তুমি এটাতে যে মেজারটা করবে সেটা কিন্তু এই ভুলের জন্য সেই মেজারমেন্টের মধ্যে একটা পার্টিকুলার ভুল থাকবে। সেটা কিন্তু তুমি জানতে পারো ইনস্ট্রুমেন্ট থেকে যে হ্যাঁ, আমার তুমি যে মেজারমেন্টটা করলে মনে করো 5 সেন্টিমিটার, তাহলে কি হতো যে এটা অ্যাকচুয়ালি একটু কম হতো, তাই তো? তো সেটা তুমি কিন্তু এটা একটা পার্টিকুলার ডিরেকশনে থাকবে, সবসময়ই তুমি বেশি অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে, এই পার্টিকুলার ক্ষেত্রে তুমি কিন্তু কম মেজার করবে, তাই তো? হ্যাঁ, কম মেজার করবে। তো তাহলে একটা পার্টিকুলার ডিরেকশন আছে। তো এটা ইনস্ট্রুমেন্ট থেকে আসছে।
তো এটা একটা পদ্ধতিগত ত্রুটি, যেটা ইনস্ট্রুমেন্ট থেকে আসে। এইরকম আরো মনে করো আরেকজন কেউ যে মেজার করছে তার একটা বায়াস থাকতে পারে। তার তার প্র্যাকটিসের জন্য তার হয়তো কোনো একটা অভ্যাস থাকতে পারে যে সে সবসময় একটা দিকে ঝুঁকে, ডান দিকে ঝুঁকে সে মেজারমেন্টটা করছে। তাহলে কি হবে? তার একটা চোখের অ্যাঙ্গেলের জন্য কিন্তু তার একটা ভুল থাকে। তো সেটা একটা আম সেটা এক ধরনের পদ্ধতিগত ত্রুটি। সে যদি সবসময় একটা পার্টিকুলার দিকে আ আ কাত হয়ে বা একটা পার্টিকুলার বায়াস তার থাকে। সে হয়তো ডান চোখ দিয়ে সে স্কেলটাকে দেখছে। বা কেউ হয়তো বাঁ চোখ দিয়ে স্কেলটা দেখছে। কিন্তু সে সবসময় ঐরকম ভাবেই দেখে। তাহলে সেটা কি? সবসময় একটা পার্টিকুলার ডিরেকশনেই ভুলটা হবে। এটাকে বলে সেটা একটা পদ্ধতিগত ত্রুটি এবং সেটা কোথা থেকে আসছে? না যে মেজার করছে তার কাছ থেকে। ওকে? তো সেটা একটা। আর আরেকটি হতে পারে কি? না মনে করো যে তোমার এক্সপেরিমেন্টাল যে টেকনিক আছে, সেই টেকনিকের মধ্যেও কিন্তু একটা সেইরকম সিস্টেমেটিক ভুল আমার থাকতে পারে। ওকে? তো এই গেল আমাদের পদ্ধতিগত ত্রুটি। তাহলে পদ্ধতিগত ত্রুটি খুবই ক্লিয়ার যে সবসময় একটা পার্টিকুলার ডিরেকশন থাকবে তার। হুম? আচ্ছা, র‍্যান্ডম এরর এর ক্ষেত্রে কিন্তু সেটা থাকবে না। র‍্যান্ডম এরর কিন্তু কখনো পজিটিভ হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে। ওকে? তো সেটা কিরকম? মনে করো যে মেজার করছে, মনে করো মেজারমেন্ট অনেকে করছে। তো কেউ একটু পজিটিভ মেজার করলো, আরেকজন একটু নেগেটিভ মেজার করলো। বা তাহলে কি হবে? যে বিভিন্ন জন বিভিন্ন দিকে একটু কম একটু বেশি এরকম মেজার করতে পারে। তাই তো? তাহলে এর কোনো কিন্তু ডিরেকশন নেই। হুম? এবং ভ্যালুটাও র‍্যান্ডম। তো এটাকে বলা হয় আ এটা কি? এটা র‍্যান্ডম এরর। র‍্যান্ডম এরর এর মধ্যে পড়ছে। তাই তো? আচ্ছা, আরেকটি হচ্ছে লিস্ট কাউন্ট। যেটা আমরা একটু আগে যেটা আমরা পড়লাম। যে যন্ত্রটা আমি যে নিয়ে আমি এই মেজারমেন্টটা করছি, তার যে মিনিমাম কাউন্ট যেটার নিচে সে মেজার করতে পারে না। তো সেইটাকে বলা হয় লিস্ট কাউন্ট। ওকে? তো এই লিস্ট কাউন্ট একটা এরর। যেমন আমি বলেছিলাম যে তুমি এই 0.1 টা হচ্ছে এই পার্টিকুলার স্কেলে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম। তাহলে এই পার্টিকুলার স্কেলের এররটা কি? 0.1। হুম? ওকে। তো এই গেল আমাদের ত্রুটি ৩ ভাগে ভাগ করছি। সিস্টেমেটিক এরর, র‍্যান্ডম এরর আর একটা হচ্ছে লিস্ট কাউন্ট। ঠিক আছে? সিস্টেমেটিক এরর সবসময় একটা ডিরেকশন থাকবে। র‍্যান্ডম এরর এর কোন ডিরেকশন নেই, এলোমেলো। আর লিস্ট কাউন্ট হচ্ছে তোমার সিস্টেমের তোমার যে ইন্সট্রুমেন্ট নিয়েছো তার যে লিস্ট, তার যে নিম্ন আ গণনা যে এই তোমার এই যন্ত্রটি করতে পারে। ওকে? আচ্ছা। এইবার আমরা কিছু ডেফিনিশন পড়ব। সেটা হচ্ছে অ্যাবসোলিউট এরর। অ্যাবসোলিউট এরর কি? অ্যাবসোলিউট এরর বা পরম ত্রুটি হুম, তো পরম ত্রুটি হচ্ছে মনে করো তোমার কোন একটি ভ্যালু মান যেটি হলো A হুম, ওকে। কিন্তু তুমি মেজার করলে A মেজার ওকে। তো পরম ত্রুটি হলো এই দুটির মধ্যে বিয়োগফল এবং তার অ্যামপ্লিটিউড A মাইনাস A মেজার তার অ্যামপ্লিটিউড। মনে করো ৫ সেন্টিমিটার অ্যাকচুয়াল ভ্যালু তুমি 5.1 মেজার করেছো অতএব তার যে মেজারমেন্টের যে পরম ত্রুটি সেটা কত? 0.1 হুম, ওকে। আচ্ছা, আরেকটি হলো মনে করো মনে করো কোন একটি সময় মনে করো একটি আম বল উপর থেকে নিচে মাটিতে পড়া পর্যন্ত তুমি অনেকজন বন্ধু মিলে সময় মেজার করছো। তো ১ম জন মনে করলো T1 মেজার করলো, পরের জন T2, তারপরের জন T3 এরকম ৪ জন মনে করো T4 পর্যন্ত মেজার করলো। হুম? তাহলে তুমি এর তুমি কোনটা বলবে যে মেজারমেন্ট কোনটা হলো তার মেইন তার আ তার মধ্যম মান মানে মিন কত? এটা হচ্ছে T মিন অবশ্যই T আ মিন হচ্ছে কত? তুমি বলবে যে অবশ্যই T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4 বাই 4 তাই তো? আচ্ছা। আর অ্যাবসোলিউট এরর তাহলে কত হবে? প্রত্যেকের কিন্তু একটা পার্টিকুলার এরর হবে। তাহলে del T1 কত? T1 মাইনাস যে অ্যাকচুয়াল ভ্যালু যেটা হওয়া উচিত সেটা মনে করো T হওয়া উচিত। হুম? তো
এরকম ভাবে ডেল টি 4 মেজার করবে, T4 মাইনাস টি। তাহলে তুমি পরম ত্রুটি এক্ষেত্রে কত হবে? ডেল্টা টি ইকুয়াল টু হবে প্রত্যেকটা ডেল্টা টি 1 প্লাস ডট 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 প্লাস ডেল্টা টি 4 বাই 4। এটা হচ্ছে পরম ত্রুটি। আচ্ছা, তাহলে তুমি পরম সময়ের যে অ্যাভারেজ ভ্যালু তুমি পেয়ে গেলে এবং তার পরম ত্রুটিও পেয়ে গেলে। তাহলে এইটা তোমার মাথায় থাকলো। মনে করো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এই বলটি পড়ছিল। তো পরে কোনো এক সময় মনে করো আরেকজন যদি এই বলটি ফেলে, তার আগেই তুমি বলে দেবা যে এইটির তুমি যে বলটি ওপর থেকে ফেলছো তা এটি সময় নেবে এত প্লাস মাইনাস এত। তার মানে টি মিন প্লাস মাইনাস ডেল্টা টি, তাই তো? এই সময়টা নেবে। তার মানে কি এটা টি মিনিট থেকে ডেল্টা টি কমও নিতে পারে, ডেল্টা টি বেশিও নিতে পারে। ওকে, তো এই ডেল্টা টিকে আমরা বলবো পরম ত্রুটি। ওকে, আচ্ছা, এরপরে আসবে রিলেটিভ বা আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর। তো রিলেটিভ এরর কি না, যে পরম ত্রুটি যেটা আমরা ডেল্টা এ বলেছিলাম, যে ডেল্টা এ নাম দিয়ে লিখেছিলাম, সেইটা বাই তার মিন ভ্যালু। ঠিক আছে, এ মিন, এটাকে আমরা বলবো, এটা হচ্ছে রিলেটিভ এরর। আচ্ছা, এইটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব পার্সেন্টেজ বা শতাংশ এরর, শতাংশ ত্রুটি বা পার্সেন্টেজ এরর। ওকে, তো তাহলে আমরা ত্রুটির যে মান, সেগুলোর ত্রুটির কিছু পরিমাপ আছে, সেগুলি হচ্ছে পরম ত্রুটি আমরা দেখলাম, পরম ত্রুটি কাকে বলে, তারপর রিলেটিভ ত্রুটি, আর রিলেটিভ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি, আর একটা হচ্ছে শতাংশ ত্রুটি। আচ্ছা, এইবার আমরা আরেকটি জিনিস আজকের ক্লাসে ডিসকাস করে আমরা আপাতত শেষ করব। তো আরেকটি হচ্ছে, আমরা মনে করো একটি কোয়ান্টিটি জেড, এটি সমান সমান এ প্লাস বি, বা জেড একটি ফাংশন এ ও বি এর। তাহলে আমি এ ও বি এর ত্রুটি জানি, তাহলে জেড এর ও জেড পরিমাপের ত্রুটি কত সেটা যদি আমাদের মেজার করতে হয় তাহলে কিভাবে হবে? আচ্ছা, মনে করো আমাদের জেড পরিমাপের ত্রুটি আমি জানি সাম ডেল্টা জেড। ওকে, আমি এটা ক্যালকুলেট করতে চাই। আমি এ ত্রুটি জানি, তাহলে আমি এ যখন লিখবো তখন কি বলবো, যে এ মিন প্লাস মাইনাস ডেল্টা এ, তাই তো? আচ্ছা, প্লাস বি প্লাস মাইনাস ডেল্টা বি, তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস, এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি ডেল্টা এ প্লাস প্লাস মাইনাস ডেল্টা বি, তাই তো? জেড প্লাস মাইনাস ডেল্টা জেড। তাহলে পরম ত্রুটির এই যে পরম ত্রুটি ডেল্টা জেড মেজারমেন্টের, এর সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান কিন্তু প্লাসটা আমরা নেব, তাই তো? সেটা হচ্ছে সর্বোচ্চ। অতএব ডেল্টা জেড মেজারমেন্টের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত না, ডেল্টা এ প্লাস ডেল্টা বি। ওকে, যদি এখানে মাইনাস সাইন থাকতো, এ মাইনাস বি হতো, তাহলে কিন্তু আমাদের এখানেও প্লাস মাইনাস আসতো, এবং সেক্ষেত্রেও আমাদের কিন্তু দুটো কোয়ান্টিটির যে ত্রুটি সেটির যোগফলই কিন্তু এই কোয়ান্টিটিটার যে ত্রুটি সেটি হতো। ওকে, আচ্ছা, এটি গেল প্লাস এবং মাইনাস থাকলে কি হবে যদি এরকম ফাংশন থাকে। যদি মনে করো গুণ আকারে থাকে, এ গুণ বি যদি থাকে,
তাহলে কি হবে? তাহলে তাহলে একই রকম ভাবে যদি আমরা ক্যালকুলেট করি ডেল্টা এ জেড এ প্লাস মাইনাস ডেল্টা এ টাইমস বি প্লাস মাইনাস ডেল্টা বি সমান সমান এ বি, তাই তো? তারপরে প্লাস মাইনাস এ ডেল্টা বি প্লাস মাইনাস বি ডেল্টা এ প্লাস মাইনাস এখানে ডেল্টা এ ডেল্টা বি। আচ্ছা, আমরা কিন্তু সাধারণত যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ করি বা যে সমস্ত পদ্ধতি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেল্টা এ এই ত্রুটিগুলো খুব ছোট হয়। অতএব এই দুটোর গুণফল, দুটো ছোট রাশির গুণফল আরো ছোট হয়ে যাবে। অতএব এইটাকে কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরে নিতে পারি ডেল্টা এ ডেল্টা বি অ্যাপ্রক্সিমেটলি 0। ওকে, তো বা টেন্ডস টু 0 বা অ্যাপ্রক্সিমেটলি আমরা এটাকে 0 ধরতে পারি। ওকে, তো এটা যদি আমরা 0 ধরি তাহলে কিন্তু আচ্ছা, আর এই দুটো কোয়ান্টিটিকে আমি যে এই জেড দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি কি পাবো? তাহলে পাবো 1 প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড সমান সমান জেড দিয়ে যেহেতু ডিভাইড করেছি তাহলে এখানে এবি দিয়ে ডিভাইড হবে 1 প্লাস ডেল্টা, আমি যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে পাবো ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি, তাই তো? তাহলে আমার কিন্তু এই মানটা কত না এইটা, তাই তো? অতএব তার যে রিলেটিভ এরর, জেড মেজারমেন্টের যে রিলেটিভ এরর সেটা আমরা কত হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে? ম্যাক্সিমাম মান কত হবে না ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। আচ্ছা, যদি এখানে ভাগ থাকতো তাহলে কি হতো? তাহলেও কিন্তু আমাদের আমরা যদি করে দেখি, আচ্ছা তাহলে কিন্তু আমরা দেখব সেক্ষেত্রেও কিন্তু আমাদের এরকম দুটোর যোগফলই হতো। ওকে, আচ্ছা আরেকটা হলো মনে করো জেড সমান সমান এ কিউব, তাহলে কি হবে? তাহলে কিন্তু তোমার কি হবে? এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে কিন্তু আমরা এ টাইমস এ লিখতে পারি, তাই তো? অতএব সেক্ষেত্রে কি হয়ে যাবে আমার রিলেটিভ এরর ডেল্টা জেড বাই জেড সমান সমান ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা এ বাই এ, অতএব 3 ডেল্টা এ বাই এ। অতএব কি হচ্ছে? পাওয়ারটা সামনে আসছে আর যেটার যে কোয়ান্টিটিটা আগে আমরা জানি সেটা রিলেটিভ এরর, তাই তো? অতএব যদি আচ্ছা তোমাদের একটা টাস্ক দিই, জেড সমান সমান a to the power p b to the power q plus c to the power n by divided by মনে করো d to the power m, এই কোয়ান্টিটিটার তোমরা রিলেটিভ এরর, শতাংশ এরর এবং অ্যাবসলিউট এরর বের করবে। তো এর পরের দিন তো এটি টাস্ক থাকলো। এর পরের দিন তোমাদের পড়াবো সিগনিফিক্যান্ট ভ্যালু, সিগনিফিক্যান্ট ফিগার বা বাংলায় যেটাকে বলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। আর তারপরে আমরা করব ভৌত রাশির মাত্রা। তো এইগুলো কি? এগুলো আমরা পরের দিন জানবো। তো আজকের মতো এখানেই। যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে জানাও। আর এই এক্সাম্পল গুলো, এই যে কাজটি দিলাম সেটি করে জানাও। তো আজকের মতো এখানেই, বাই।